মানুষ বলছে এই জন্য যে এখন আমার বয়স হচ্ছে 78, আগে হলে বলতাম সন্তান। তো এখন কালে কালে অনেক সময় চলে গেছে, 78 বছর বয়স হয়ে গেছে। এবং আজকে আপনাদের সামনে আমাকে দাওয়াত হয়েছে একজন প্রার্থী হিসাবে। আমি, আপনারা জানেন যে আমরা রাজনীতি করি। আমি দীর্ঘকাল ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আপনাদের সামনে এসেছি 1991 সাল থেকে। 91 সালে আমি আপনাদের এখানে নির্বাচন করেছি, 96-তে করেছি, 2001-এ করেছি, 2008-এ করেছি এবং 2018-তে করেছি। বেশ কয়েকবার আমি নিজে আপনাদের সামনে এসেছি নির্বাচনের জন্য ভোটের জন্য। আপনারা আমার পরিবারকে চেনেন, আমার বাবাকে খুব ভালো করে চেনেন। অনেকেই চখা মিয়া, সেই নামে উনি বেশি পরিচিত ছিলেন, মির্জা রুহুল আমিন। এখন আমার ছোট ভাই, সেও এখন রাজনীতি এসছে, সে হচ্ছে এখন আপনার বিএনপির ঠাকুরগাঁ জেলা সভাপতি মির্জা ফয়সাল আলী। অর্থাৎ আমি যে কোনো কারণে কথাগুলো বলছি যে আমাদের পরিবারটাই আপনার এই ঠাকুরগাঁর রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছে, সেটা এখন কাকতালি ভাবেই হোক বা যেভাবেই হোক। দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমার মনে আছে আমি যখন খুব ছোট, যখন আমার বাবা এই শহরের তখন বলা হতো মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন ইলেকটেড। এখানে যে মাসুদ বসে আছেন, মাসুদের আব্বা, তিনি ছিলেন কমিশনার। তখন বোধহয় মেম্বার বলা হতো, কমিশনার বলা হতো। ওমর আলী সাহেব, শফিউল চৌধুরী সাহেব, আমার প্রবাসের রশিদুল চৌধুরী সাহেব, কমর চৌধুরী সাহেব। অর্থাৎ ওই সময়টা ছিল একটা ছোট্ট শহর, একটা আপনার এই টিনের একটা শেডের মিউনিসিপ্যালিটি ছিল। আর আমাদের শহরের মধ্যে কয়েকটা রাস্তাই লম্বা চড়া, দিকে আপনার অনেক বাড়িঘর হয়েছে, আপনার শহরের এক্সপানশন হয়েছে, রেস্টুরেন্ট, দোকানপাট বহু হয়েছে, যেগুলো এখন ঝকমক করে সব। কিন্তু ছোটবেলা থেকে দেখেছি, আমার বাবা যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তাকে দেখেছি তিনি ওই পৌরসভার যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলোর পাশে গিয়ে যারা ড্রেন পরিষ্কার করতেন, পরিচ্ছন্ন কর্মী, তাদেরকে যে ড্রেন পরিষ্কার করাচ্ছেন অথবা রাস্তা পরিষ্কার করাচ্ছেন। আবার একই সঙ্গে আমরা দেখতাম যে সন্ধ্যার পরে তিনি বাসায় বেশ কিছু লোকজন নিয়ে বসেছেন, বিবাদ মীমাংসা করছেন। এর সঙ্গে ওর প্রবলেম আছে, জমিটার প্রবলেম আছে, অথবা আপনার দোকানের প্রবলেম আছে, সেগুলো মিটিয়ে দিচ্ছেন। ওই পরিবেশে আমরা বড় হয়েছি এবং যে কারণে এটাকে অনেক সময় বলা যেতে পারে ভবিতব্য, বাংলায় বলে ভবিতব্য, ইংরেজিতে বলে ডেস্টিনি। আমি ছাত্র জীবনে রাজনীতি করতাম যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমি আপনার কলেজে চলে গিয়েছিলাম শিক্ষকতার পেশায়। এর মধ্যে 71 সালে যুদ্ধ গিয়েছি। শিক্ষকতার পেশায় গিয়ে আমি ভাবিনি যে আমাকে আবার আপনার এই আমার বাবার প্রধান অনুসরণ করে এই জায়গায় আসতে হবে। এটার ঘটনাটা খুব চমৎকার একটা ঘটনা। আমি তখন আপনার ডাইরেক্টর অফ ইন্সপেকশন অডিটে কাজ করছি, ডেপুটি ডিরেক্টর। হঠাৎ করে দেখেন ঠাকুরগাঁ থেকে অনেক লোকজন গিয়ে আমার ঢাকার বাসায় গিয়ে হাজির। কি ব্যাপার, যে তোমাকে পৌরসভা নির্বাচন করতে হবে। আমি বললাম যে আমি তো ভাই এখন সরকারি চাকরি করছি, আমার পক্ষে তো আমাকে পৌরসভা নির্বাচন করার কারণ নেই, যুক্তি নেই, আমি তো আগে কিছু করিনি। আমাকে তারা বলে যে না, তোমাকে যেতে হবে, আসতে হবে। আমি চাকরি ছেড়ে দিয়ে 7 দিনের নোটিশে আমি এসেছি ঠাকুরগাঁতে, এসব নির্বাচন করেছি এবং আপনাদের সকলের দোয়াতে, সেবার কোনো দলমত ছিল না, আপনারা সবাই মিলে আমাকে ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেই শুরু। এরপর 1991 সালের নির্বাচন আমি পরাজিত হয়েছি, কিন্তু রাজনীতি ছেড়ে যায়নি, ঠাকুরগাঁ ছেড়ে যায়নি। এরপর 96 আবার পরাজিত হয়েছে, তারপরেও রাজনীতি ছেড়ে যায়নি, ছিলাম। 2001 সালে নির্বাচিত হয়েছি
এবং আপনাদের অশেষ দয়া আল্লাহর রসুলকে আমি সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম। এই যে সময়গুলো, এই সময়গুলো এভাবে গেছে। এরপরে আপনারা জানেন যে এই বিগত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিকে সম্পূর্ণ বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্র, চক্রান্ত এবং অত্যাচার নির্যাতনের একটা স্টিম রোলার চালানো হয়। সেই সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আপনার এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়। আমাদের খন্দকার সাহেব মারা যাওয়ার পরে তখন থেকেই আমার ঠাকুরগাঁ থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এত বেশি আপনার সেই সময় রাজনীতির চাপ সব মিলিয়ে, তো যার ফলে আমি আর আপনাদের সঙ্গে সবসময় এসে আসতে পারি। কিন্তু আপনাদের থেকে আমি কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। আমার ওপরে, আমার পরিবারের ওপরে, আমার নেতা কর্মীদের ওপরে ঠাকুরগাঁতে অত্যাচারের স্টিম রোলার চলেছে। প্রত্যেকের বাড়ি বাড়ি রেড হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে পড়েছে, মিথ্যা মামলা দিয়েছে অসংখ্য। তা আমি আজকে স্বীকার করতে চাই যে আমাদের এই বিএনপির ঠাকুরগাঁয়ের নেতা কর্মী কেউ কিন্তু এতটুকু বিচ্যুত হয়। তারা গণতন্ত্রের জন্য তাদের সংগ্রামকে অক্ষুণ্ণ রেখেছে। শত নির্যাতনের মুখে তারা মাথা নত করে। আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে আমাদের কিছু, আমরা এই বাঙালি মানুষদের অতীত একটু ভুলে যাই অনেক সময়। এগুলো মনে করা দরকার। এই যে আজকে যত দেখছেন এখানে সবাই, এভরিবডি 10টা, 20টা, 30টা, 40টা পর্যন্ত মামলা, কারাগারে থাকতে হয়েছে দিনের পর দিন। আমার সেই আপনার রায়পুরের একটা মামলায় 135 জন মানুষকে দিনের পর দিন ধান খেতে, মাঠে, আম গাছের ওপরে এভাবে কাটতে হয়েছে। হাইকোর্ট থেকে এইভাবে নিয়ে এসছেন। এই কথাটা বলছি যে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে, যা আমরা ঠিক ভাবতে পারি না, সাধারণভাবে চিন্তা করা যায় না। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার নেতা কর্মীদের করুণভাবে নির্যাতন করা হবে, এটা কেউ ভাবতে পারে না। কিন্তু সেই ফেজটা আমরা পার হয়েছি, সেই পর্যায়টা পার হয়েছি। এবং আমরা আল্লাহর অশেষ রহমতে একমাত্র তারই ইচ্ছায় আমরা সেই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে আবার তৈরি করা। আবার যেন ওই ফ্যাসিস্ট শক্তিরা আসে, আবার যেন হাসিনার মতো এরকম ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে, যেন কথায় কথায় অ্যারেস্ট না করে, পালিয়ে না বেড়াতে হয়, শান্তিতে ঘুমাতে যেতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখন একটা সুযোগ এসছে যে আমরা এটাকে বদলে দিতে পারি। সে কাজটা শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে এই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা 9 মাসের মধ্যে সাংবিধানিক কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যেখানে আমরা আশা করছি যে এইগুলো যদি আমরা করা যায় তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আপনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি মাথা চালাতে উঠতে পারবে না। এটা আমাদের আশা প্রত্যাশা। এবং সেই জন্যই সেই নির্বাচন হচ্ছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে। অনেক কথাবার্তা হয়, আপনারা সবাই টেলিভিশন দেখেন, টেলিভিশনে টক শো শোনেন। আমার চেয়ে আপনারা অনেক বেশি রাজনৈতিকভাবে বিজ্ঞ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ আপনারা এইগুলো সব দেখেন। আবার আরেকটা যোগ সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়াও আপনারা অনেক সময় শুনতে থাকেন। এইগুলোতে প্রকৃতপক্ষে আমরা কিছুটা আপনার যেমন জ্ঞান অর্জন করি, আবার কিছুটা অর্থে আপনার সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যায়। কিরকম বিভ্রান্ত হই?
যে অনেকে আপনার বলতে থাকেন যে এই সরকার এটা একটা ভুয়া সরকার, অমুক সরকার, তমুক সরকার। তার অনেকে বলতে থাকেন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এসব কথা বলে অনেকে। কয়েকজন আছেন ইউটিউবার যারা এসব কথা বলে। যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া, এটাকে ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমি কথা জোর দিয়ে বলছি আপনাদের সামনে, কারণ এখানে আমরা সবাই অত্যন্ত বিচক্ষণ এবং সমঝদার আছি। এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা আমাদের সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর এনার্জি তৈরি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। কেউ কাকে মানবে না এরকম একটা ভাব এসে গেছে। কথায় কথায় মব ভায়োলেন্স তৈরি করো, মানুষ তৈরি করো, ওটাকে ভেঙে দাও, ওটাকে চুড়ে দাও। এটা দিয়ে কিন্তু কোনো আইনের শাসন চলতে পারে না। একটা সিভিলাইজড স্টেট, একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এই জন্য আমাদের যেটা দরকার আইনের শাসন। আর আইনের শাসন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন। সেই পার্লামেন্ট নির্বাচন করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে নিয়ে যেতে হবে। সেই সময়টা আসছে এবং এটা আগামী 26 ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি। তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে ভোটের প্রার্থী। আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে ধানের শীর্ষে একটা ভোট দেবেন, আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুগণ, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে পারি, অতীতে আমরা যখন সরকারে ছিলাম যতটুকু সময় পেয়েছি সেই সময় আমরা কিছু মৌলিক কাজ করার চেষ্টা করেছি। আজকে এখানে আপনারা অনেকগুলো দাবি দাওয়া তুলে নিয়ে এসেছেন। আমি কিন্তু একটা দাবিতে সবচেয়ে বেশি বিশ্বাস করি যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি যদি না থাকে, অর্থনৈতিক ক্রিয়াকলাপ যদি না থাকে, তাহলে কোনোটাই হবে না। ব্যবসা বাণিজ্য যদি না হয়, কলকারখানা যদি না হয়, মানুষ যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়, তাহলে আমার এলাকার উন্নয়ন হবে না। অর্থনৈতিক ছাত্র হিসেবে আমি সেটা বুঝি। সেই জন্যই আমাদের যেটা করা প্রয়োজন, যে আমার দেখা দরকার যে আমাদের ঠাকুরা এলাকাটা কোন দিক দিয়ে উন্নতির দিকে যেতে পারে। মূলত ঠাকুর একটা কৃষি প্রধান এলাকা, একেবারে কৃষি, আর কিছু নাই। কৃষির মধ্যে একটা বড় জিনিস হচ্ছে আলু। এখানে আলু চাষ হয় খুব ভালো, তাই না? ইদানিং সবজি, তারও কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আপনার ভুট্টা চাষ। এখন কিছু কিছু আপনার পোলট্রি, ডেইরি এগুলো হচ্ছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা সুসংগঠিত করতে পারি, একটা ছায়ার মধ্যে, আমব্রেলার মধ্যে, ছাতার মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিতে পারবো। অনেকে বলেছেন ব্যাংকের অসুবিধার কথা, ব্যাংকের ঋণের সুদ অনেক, ঋণ পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হয়। এগুলোকে ঠিক করাই এখন আমাদের কাজ। আমরা এটুকু বলতে পারি যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহ সহমতে, তাহলে ইনশাআল্লাহ ঠাকুরগাঁকে অর্থনৈতিক দিক দিয়ে সচল করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। আমাদের মনে থাকার কথা যে আমার এই জন্য কথা বলতে চাই যে 1991 সালে যখন আমি নির্বাচন করতে নামি, তখন আপনার আউলিয়াপুরে গিয়েছিলাম। আউলিয়াপুরের আমি রাস্তায় হাঁটছি, অনেক দেখি একটা জটলা বিরাট। কাছে গিয়ে দেখলাম যে আপনার কয়েকজন কৃষক তারা ওখানে মিটিং করছেন। তো ওইখানে এক ভদ্রলোক, আমার একটা নাম মনে আছে, উনি আমাদের পরে খুব ঘনিষ্ঠ ছিলেন, রহমান ভাই, কৃষক নেতা। উনি আমাকে বললেন যে আপনি যে ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কাছে কোনো ভোট চাইতে হবে না যদি আমাদের পানির ব্যবস্থা করে দেন। কারণ কি, কারণ যে ঠাকুরগাঁ এলাকাতে বড় কোনো নদী নেই, কৃষির সেচের কাজের জন্য পানি পাওয়া যায় না। সুতরাং যদি পানির ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা কৃষকেরা লাভবান হব। তখন 460টা টিউবওয়েল, এটা আপনার করা ছিল শহীদুল জামান আমল সাহেবের করা টিউবওয়েল, ওয়াটার বোর্ডের আন্ডারে। এগুলো অকেজো হয়ে পড়েছিল, গ্রামীণ ব্যাংকের কাছে ছিল, ফলে কৃষকরা পানি পাচ্ছে না। আমার এখন মনে আছে যখন ইলেকশন ক্যাম্পেইনে বেগম জিয়া এখানে আসলেন, তো তাকে আমি একটাই দাবি দিয়েছিলাম যে আপনারা সরকার যদি গঠন করতে পারেন তাহলে টিউবওয়েলগুলোকে চালু করে দিতে হবে।
91 সালে বিএনপি ক্ষমতায় এসেছে, আমি জিততে পারিনি, কিন্তু বেগম জিয়া ওই টিউবওয়েলগুলোকে চালু করে দিয়েছিলেন। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে আমি যখন আপনার 2001 সালে কৃষি মন্ত্রণালয়ে গেলাম, আমি রাজশাহীতে গেলাম বরেন্দ্র বহুমুখী প্রকল্প দেখার জন্য। ওখানে গিয়ে দেখলাম অভিনব ব্যাপার। ডক্টর আসাদুজ্জামান সাহেব নামে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার, তার চেষ্টায় গোটা বরেন্দ্র ভূমি, যেটা আপনার একটা শুকনো মরুভূমির মতো ছিল, সে সবুজ হয়ে উঠেছে। অর্থাৎ পানির ব্যবস্থাটা তিনি এত চমৎকারভাবে করেছেন যে সেটাতে কৃষকের উপকৃত হয়ে আপনার এখন লাভবান হচ্ছে। আমি ওই বরেন্দ্রকে কিন্তু ঠাকুরগাঁয় নিয়ে এসেছিলাম তখন। আজকে শুধু ঠাকুরগা নয়, বগুড়া পর্যন্ত, তেঁতুলিয়া পর্যন্ত এই বরেন্দ্র যে উপকার, সে উপকার কৃষকেরা পাচ্ছে। স্মার্ট কার্ড দিয়ে তারা পানি নেয় এবং জমিতে পানি দেয়। আমরা কাজী ফার্ম, একটা ব্যক্তি মালিকানার ফার্ম, ওই যে মুরগির ফার্ম, ওটাকে প্রথম আমরা নিয়ে আসেছি। উনি নিজের আগ্রহ ছিল এখানে আপনার ভালো ভালো জায়গা, এখানে আপনার এই পোলট্রি খুব ভালো হবে। উনি শুরু করলেন লার্জ স্কেলে। আর সেই সঙ্গে তখন যে কৃষি মন্ত্রণালয়ে থাকার কারণে ভুট্টা চাষ, এটা একটা আমাদের প্রকল্প ছিল, সেই প্রকল্পটা আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই এলাকাতে ভুট্টার চাষ শুরু হয় এবং সেটা এখন একেবারেই কুড়িগ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। অর্থাৎ ভুট্টার চাষ দিয়ে এখন এই যে পোলট্রি ফিড, এটা আপনার এখন এই অঞ্চলগুলোতেই পাওয়া যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের কৃষকদের আয় অনেকটা বেড়েছে। এখন আজকে যদি আমরা শুধু কোল্ড স্টোরেজ করি তাহলে আলুটা রাখতে পারবো, এটা ঠিক। কিন্তু আলু থেকে যে এখন আপনার নিজের দাম পাওয়া যায় না, তখন যদি আমি এটাকে আরো প্রসেস করে বিভিন্ন রকম আলুজাত দ্রব্য তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হবো। এটা খুব কঠিন না, উদ্যোগটা দরকার। আমি নিজেরা বাবু বসে আছে, আমাদের ছেলেরা, রাজু, সবাই বড় বড় ব্যবসায়ী বসে আছে। আমি যখন মন্ত্রী ছিলাম, আমি ওদেরকে বারবার ডেকেছি, ডেকে আমি বলেছি যে তোমরা শিল্প করো, কারখানা করো, যাতে করে আমাদের এলাকার উন্নতি হয়। তো তারা অত ঝুঁকি তখন নিতে পারেনি। এখন আশা করি যে এই ঝুঁকিগুলোর প্রতি সুযোগ আসে, ঠাকুরগার লোকেই তারা বড় বড় ঝুঁকি নেবে, কলকারখানা তৈরি করবে, সেই কলকারখানা তৈরি করে মানুষের আয় উন্নতি অনেক বাড়বে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আপনারা যেটা বলেছেন, এখানে ইপিজেড হওয়া দরকার, ইপিজেড হওয়া দরকার অবশ্যই। ইপিজেডের জন্য কত র মেটেরিয়ালস লাগে, কারখানা করবেন, কারখানা র মেটেরিয়ালস লাগবে। র মেটেরিয়ালসকে আনতে শুধু অনেক দূর থেকে আনতে হবে আপনাকে, তার জন্য খরচের ব্যাপার আছে, ব্যয় আছে, সেটা ফিজিবল হবে কিনা। 2 নম্বর হচ্ছে আপনার এখানে বলছেন যে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ এবং এয়ারপোর্ট সবকটাই হবে যদি আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে পারেন। প্লেনে যাওয়ার যদি লোক থাকে তাহলে এয়ারপোর্ট চলবে, অর্থাৎ ফ্লাইটে উঠবে যাবে এরকম যে মানুষ থাকে। এক সময় পাকিস্তান আমার এখানে ছিল, তাই না? আস্তে আস্তে সেটা কিন্তু চলে গিয়ে এয়ারপোর্ট চলে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেই তৈরি করতে হবে, কেউ করে দেবে না। আমরা যদি সরকার গঠন করতে পারি তো নিঃসন্দেহে আমরা সেই সুযোগগুলো পাবো। একটা মাত্র সুগার মিল, সেটা খুব কঠিন অবস্থায় কিন্তু চলছে কি চলছে না একটা অবস্থায় আছে। ওর উপর কেন্দ্র করে দেখবে যে কয়েক হাজার লোকের জীবিকা চলে। আজকে ঠিক সেইভাবে যদি আমরা আপনার এখানে কলকারখানাগুলো তৈরি করতে পারি অ্যাগ্রোবেস, কৃষিভিত্তিক, তার নিঃসন্দেহে আমরা এই এলাকাকে একটা অর্থনৈতিক দিক দিয়ে একটা ভায়াবল একটা এলাকা তৈরি করতে পারবো। আজকে দেখুন সৈয়দপুর, তার চারপাশে দেখুন কিভাবে আপনার গড়ে উঠছে, কলকারখানা সংস্থা গড়ে উঠছে। আমি কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার 2 ধারে দেখি আলো জ্বলছে, মাঠের মধ্যে শুধু আলো জ্বলে। কি ব্যাপার আমি জিজ্ঞেস করলাম, বলতে ওখানে শুধু ড্রাগন ফ্রুট চাষ হয়, ড্রাগন ফ্রুটে আলো লাগে, বাল্ব দিতে হয় এবং গোটা মাইলের পর মাইল ঘুরে চলছে। এই যে আপনার পরিবর্তন, এই পরিবর্তনকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁও এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ, আমাদের কৃষকরা আরো পরিশ্রমী। আমার বিশ্বাস যে আমরা কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমরা এই এলাকার অবস্থা আমরা পরিবর্তন করতে সক্ষম হব। আর ওইটুকু আবার বলছি, যদি আল্লাহ তাআলা সুযোগ দেন
আপনাদের সকলের দোয়া দেয় যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। সব শেষে যে কথাটা বলতে চাই, যেটা আপনার খুব জরুরি কথা, আল্লাহ তাআলা সবসময় সুযোগ দেন না, সুযোগ মাঝে মাঝে আসে। একটা বড় সুযোগ আমাদের সামনে এসছে। জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত খুব দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। এখন তর্ক করছি, ঝগড়া করছি, কিন্তু গণতন্ত্রের তর্ক ঝগড়া থাকবে। এর মধ্য থেকে আমরা তো একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা সংস্কার কতগুলো বিষয়ে একমত হয়েছি, আর কতগুলো বিষয় আমরা সামনে পার্লামেন্টে করব। আর একটা হচ্ছে যে আমরা পার্লামেন্টের ইলেকশনটা করব, এটা আমাদের গণতন্ত্রের যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কোনো কিছু করে দেন না। আল্লাহ তাআলা বলেন যে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি নিজেই করো, তোমার বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, তা দিয়ে তুমি করবে। আমাদেরকে সেই কাজটা করতে হবে এবং যে সিদ্ধান্ত আমরা নেব, সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা এই দেশকে আগে বাড়াবো না পিছিয়ে বাড়াবো, সেই সিদ্ধান্ত হবে। এই ইলেকশনটা এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ঠাকুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এলাকাতে আমরা উন্নয়ন দেখতে চাই কিনা, আমাদের এলাকাতে এসব কিছু নির্ভর করবে আগামী নির্বাচনের উপরে। আমাদের নেতা যেমন তারেক রহমান, গত পরশু বসেছিলাম আমরা, তিনি কয়েকটা বিষয় তুলে ধরেছেন। একটা বলছে যে তিনি ফ্যামিলি কার্ড দেবেন। ফ্যামিলি কার্ডটা কি, যে প্রত্যেকটি বাড়িতে তিনি একটা করে কার্ড দেন মহিলাকে, যিনি 2 থেকে 2,500 টাকার চাল, ডাল, লবণ অত্যন্ত ন্যায্য মূল্যে কিনতে পারবেন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড সব মানুষের জন্য, অর্থাৎ যারা দুস্থ। আর কেউ হচ্ছে ফার্মার্স কার্ড, কৃষকদের কার্ড দেওয়া হবে, যে কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ, সেচ সব ব্যবস্থা নিতে পারবেন। এরপর বলা হচ্ছে স্বাস্থ্য কার্ড দেবেন, যেখানে সেটা স্বাস্থ্য চিকিৎসা পাবে। এই যে নতুন চিন্তা ভাবনাগুলো নিয়ে আসছি আমরা, এই চিন্তা ভাবনাগুলো দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আর সবচেয়ে বড় জিনিস তিনি যেটা বলেছেন যে 15 মাসে, আগামী 15 মাসে তিনি 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা নিঃসন্দেহে একটা বিরাট। আমি বিশ্বাস করি এটা সম্ভব। মানুষের ইচ্ছা থাকলে, নিয়ত থাকলে সবই সম্ভব হয়। সব শেষে আবার আপনাদের বলতে যে আলোচনা হয়ে গেছে, আপনারা যাই সময় দিয়েছেন, আমার কথা শুনছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা রাজনীতি করেছি, আমার বাবা করেছেন, আমি করেছেন, সবাই করছে। আমরা কিন্তু রাজনীতিকে সত্যিকার অর্থেই এলাকার মানুষের কল্যাণের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য ব্যবহার করেছি। আমরা নতুন বাড়ি তৈরি করিনি, আমরা বাড়ি বিক্রি করেছি, জমি বিক্রি করেছি। এই জিনিসটা বললাম এই জন্যে, এখানে আপনাদের মাস্ট ডিফারেন্সিয়েট যে কারা কি জন্য কিভাবে রাজনীতি করছেন, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আজকে এই কারণেই সব শেষে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সব দিক চিন্তা ভাবনা করে বিবেচনা করে, কারণ আপনার ব্যবসায়ী, আপনাদের কাছে প্রতিদিন হাজার হাজার লোক আসে, আপনাদের সঙ্গে কথাবার্তা হয়, আপনারা চতুর্দিকে যান এবং সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনার মানুষকে সেই মেসেজটা পৌঁছে দিতে পারেন, বার্তাটা পৌঁছে দিতে পারেন যে কোনটা সঠিক। আরেকটা কথা শেষ, ওই যে বললাম সোশ্যাল মিডিয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা যেমন সঠিক কথা বলে, আবার তেমন বিভ্রান্ত করে। বিভ্রান্ত না হয়, সঠিক জিনিসটা নিতে হবে, তাহলেই আমরা সঠিক পথে যেতে পারবো। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আজকে এখানে সময় দিয়েছেন আপনারা, এবং ঠাকুরের বিএনপি ধন্যবাদ জানাচ্ছি, তারা এই আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।